আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সিসিআর কুরআন একাডেমি কর্তৃক 16তম ব্যাচের 3য় নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝার বিষয় আছে। তো আজকের ক্লাসে আমরা আরবি যুক্ত হরফ এবং মুক্ত হরফ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো যুক্ত হরফ এবং মুক্ত হরফের ধারণাটা কি সেটা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। তো আমরা একটু যুক্ত হরফ আর মুক্ত হরফের ধারণাটা নিই। সেটা হলো, অর্থাৎ আমরা তো জানি আরবি লেখাটা শুরু হয় হলো ডান দিক থেকে, কিন্তু ইংলিশ কিংবা বাংলা অথবা অন্যান্য অনেক বেশিরভাগ ভাষায় বাম দিক থেকে শুরু হয়। তো আরো আরো অনেক ভাষা যেগুলো ডান দিক থেকে শুরু হয় ওগুলো তো আমরা যাবো, ওগুলো নিয়ে আমাদের সমস্যা নাই। আহ তো আরবিটা নিয়ে আমরা একটু কথা বলি। আরবি যেহেতু ডান দিক থেকে শুরু হয়, তো দেখেন আরবি যে হরফটা ডানের এক হরফটা আমরা তো জানি এটা হলো প্রথম অক্ষর। আর বামের এরপরে যেটা বামের ওটাকে দ্বিতীয়, বা পরেরটা তৃতীয়, পরেরটা চতুর্থ, এভাবে আমরা কাউন্ট করি, এভাবে আমরা গণনা করি। হ্যাঁ, তো দেখেন যুক্ত হরফ আর মুক্ত হরফের ধারণাটা কি সেটা হলো, আরবি যদি ডানের হরফ, যেহেতু এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তো আরবি যে ডানের হরফ তার বামের হরফের সঙ্গে যুক্ত হয় একই শব্দে। দেখেন এটা হলো ভিন্ন শব্দ, এখানে একটা এই যে স্পেস আছে, ভিন্ন শব্দ হলে তো ভিন্নই, তো এই জন্য এখানে ভিন্ন শব্দ হয়, এই জন্য এটা কোনো কাউন্ট হবে না। তো এই জন্য খেয়াল রাখবেন, আরবি যে শব্দ, যে ডানের শব্দ তার বামের শব্দের যে বামের অক্ষর তার বামের অক্ষরের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় যুক্ত হরফ। তো আরবির যে হরফ তার বামের হরফের সঙ্গে যুক্ত হয় না তাকে বলা হয় মুক্ত হরফ। তো দেখেন এখানে আলিফ এটা সর্বপ্রথম অক্ষর, কিন্তু সে তার দ্বিতীয় অক্ষরের সঙ্গে যুক্ত হয় নাই, তার বামের হরফের সঙ্গে যুক্ত হয় নাই, এই জন্য আলিফটা হলো মুক্ত অক্ষর। কিন্তু দেখেন এটা আইনটা, আইন দ্বিতীয় অক্ষর হয়ে সেটা তৃতীয় অক্ষরের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আইনটাকে অন্য একটা কালার দিই। এখানে দেখেন আইনটা হলো এখানে যুক্ত হরফ, কিন্তু এটা হলো মুক্ত হরফ। আইনটা যুক্ত হরফ কেন? কারণ আইন তার হরফের সঙ্গে যুক্ত হয়েছে। আবার আমরা যদি পরে ওয়াওটাকে দেখি, দেখেন এটা হলো ওয়াও, এই ওয়াও এটাকে যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? এটার কোষ্ঠীপাতর হলো তার পর হরফ, সে কি তার পর হরফের সঙ্গে যুক্ত হয়েছে কি না? যদি সে তার পর হরফের সঙ্গে যুক্ত হয় তবে সে যুক্ত হরফ, আর যদি সে তার পর হরফের সঙ্গে যুক্ত না হয় তবে সে হলো মুক্ত হরফ। এখন দেখেন, এখন আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে ওয়াওটা তো ওয়াওটা তো একটা হরফের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আরবি তো আর বাংলার মতো না, এটা তো বাম থেকে ডানে যায় না, ডান থেকে বামে। সো এখানে এই যুক্ত হওয়াটা ওয়াও এর কারণে হয় না, যুক্ত হওয়াটা আইনের কারণে, কারণ আইন ওয়াও এর সাথে যুক্ত হয়েছে, আর ওয়াও তার বাম হরফের সঙ্গে যুক্ত হয় না। এই জন্য এখানে ওয়াওটা হলো মুক্ত হরফ। তাহলে যে হরফটা তার বামের হরফের সঙ্গে যুক্ত হচ্ছে সে হলো যুক্ত হরফ, যে হরফটা তার বামের হরফের সঙ্গে যুক্ত হচ্ছে না সে হলো মুক্ত হরফ। তো দেখেন আরবিতে মুক্ত হরফ হলো 7টা। এই 7 হরফ সে কখনো তার হরফের সঙ্গে যুক্ত হয় না, তার ডানের সঙ্গে যুক্ত হতে পারে, ওটা ডানের হরফের কাজ, কিন্তু সে তার বামের হরফের সঙ্গে যুক্ত হবে না। এরকম হরফ হলো 7টা: আলিফ, দাল, জাল, র, আ, ওয়াও, হামজা। দেখেন এই 7 হরফ সে কখনো, যেভাবে আমি দেখাইছি, তার বামের হরফের সঙ্গে যুক্ত হবে না। শুধুমাত্র তাই না, এবং সে তার পূর্ণ স্ট্রাকচারে আসবে। দেখেন পূর্ণ স্ট্রাকচার বলতে দেখেন আইন, আইনকে বাস্তবে লিখতে আমরা যদি আইনটাকে একটু দেখি, আইনটা কত বিশাল একটা হরফ। এই যে দেখেন এই আইনটা হলো এটা, তার পেট আছে, মাথা আছে, কিন্তু এখানে জাস্ট শুধুমাত্র মাথাটা আসছে, মানে হলো স্ট্রাকচারের মধ্যে আসছে। কিন্তু আপনি 7 হরফে কখনো স্ট্রাকচারের চেঞ্জ দেখবেন না, বরং সে তো তার বাংলা হরফের সঙ্গে যুক্ত হচ্ছে না, তার স্ট্রাকচার চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য সে তার পূর্ণ স্ট্রাকচারে আসে। দেখেন আলিফ পূর্ণ স্ট্রাকচারে আসছে, ওয়াও পূর্ণ স্ট্রাকচারে, দাল পূর্ণ স্ট্রাকচারে, র পূর্ণ স্ট্রাকচারে, এই র দেখেন পূর্ণ, ওয়াও পূর্ণ স্ট্রাকচারে। এই জন্য খেয়াল রাখবেন এই 7টি হলো মুক্ত হরফ। মুক্ত হরফ গুলো সর্বদা তার বামের হরফের সঙ্গে যুক্ত হয় না, এবং সে সর্বদা তার পূর্ণ স্ট্রাকচারে আসে। এরপর এরপর আমরা যে হরফ গুলো শিখবো,
দ্বিতীয় নাম্বার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ চেনা, এগুলোকে বলা হয় যুক্ত হরফ। তো দেখেন আমরা যদি এখন 29 থেকে 7 মাইনাস দিই, তাহলে আর কয়টা হরফ থাকে? আর থাকে হলো 22টা হরফ। তো এখানে 5, 10, 15, 20, এই 20, তাহলে আর থাকে 2টা হরফ, তাই না? এই 2টা হরফ নিয়ে আমরা একটু পরে বলবো। তো এই 20টা হরফ, এগুলো হলো যুক্ত হরফ। এই 20টা হরফ ওই বাকি 2টা হরফ সহ 22টা হরফের টোটাল যুক্ত হরফ। তো যুক্ত হরফের মানে ইয়েটা কি, ওই যে ধারণাটা কি, সেটা তো আমরা জানলাম। সেটা হলো মানে এই 22টা হরফ, ওই 7টা হরফ ব্যতীত এই হরফগুলো তার পরের যে অক্ষর আছে সেটার সাথে মিলিত হয়। যেমন আমরা যদি এখানে দেখি, এই যে আইন ওয়াওয়ের সাথে যুক্ত হয়েছে, বা আলিফের সঙ্গে যুক্ত হয়েছে, লাম লামের সঙ্গে যুক্ত হয়েছে, আবার লাম হায়ের সাথে যুক্ত হয়েছে। এখানে মিমের সাথে যুক্ত হয় না, প্রশ্ন আসে না, কারণ হাটা হলো এখানে শেষ অক্ষর, একটা শব্দের অক্ষর, পরের শব্দ শুরু হয়েছে, জন্য এখানে হা যুক্ত হও তারপরের অক্ষরের সঙ্গে যুক্ত হওয়ার কোনো অপশন নেই, কারণে যুক্ত হয় না। বাদ বাকি হা ওই 7 হরফ যুক্ত নয়, দ্যাটস ওয়াই হাটাও কিন্তু যুক্ত হরফ। এরপরে দেখেন মিম নুনের সঙ্গে যুক্ত হয়েছে, আবার নুন শেষ অক্ষর, নুনের পরে কোনো শব্দটা সেই জন্য নুন পরেরটার সাথে যুক্ত হইতে পারে নাই। এরপরে এরকম আর কি, যে আলিফ মুক্ত হরফ, সে তার লামের সঙ্গে যুক্ত হয় না, কিন্তু লাম সে যুক্ত হরফ, সে সিনের সাথে যুক্ত হয়েছে, সিন এর সাথে যুক্ত হয়েছে, ইয়া তো এর সাথে যুক্ত, নুনের সাথে যুক্ত হয়েছে, এগুলো সব যুক্ত হরফ। তো এটাই আর কি যুক্ত হরফের থিম। তাহলে দেখেন, তো এই বিষয়টা আর কি, অর্থাৎ এই হরফ আর মুক্ত হরফের মূল পার্থক্য আর কি। এখন আমরা যুক্ত হরফ গুলা শিখবো ইনশাআল্লাহ। যুক্ত হরফ গুলো হলো এইগুলো আর কি, অর্থাৎ যুক্ত হরফ সহজ চেনার পদ্ধতি হলো হরফ মাথা। আমরা যদি মূল হরফটা চিনি, তাহলে হরফের মাথাটাও আমরা মানে আমাদের ইয়েতে মানে আমরা চিনতে পারবো আর কি। যেমন দেখ, এই যে এই 5টা হরফ একই রকম, বা, তা, থা, ইয়া, নুন। তো আমরা যদি দেখি, দেখেন বা হলো এই হরফ, তা হলো দুঃখিত, আমরা যদি দেখি তা, এই তাটা হলো এই হরফ, এরপরে হলো সাটা হলো এই হরফ, এরপরে ইয়াটা হলো এই হরফ, এরপর হলো নুন, দেখেন নুনটা হলো এই হরফ। এই 5টা হরফ আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন 5টা হরফের মধ্যে একটা দাঁত আছে। দাঁত না বললে আমরা বলবো যে সোজা একটা মাথা সবগুলারে, দেখেন সবগুলোর শুরুতে কিন্তু একটা দাঁতে বলি আমরা, দাঁতের মতো, দেখেন একদম সবগুলা সেম সেম। এই জন্য এই সমস্ত শব্দ থেকে পুরা বডিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই দাঁতটা বাদে। দেখেন পুরো সবগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই যে প্রথম দাঁত বাদে। তাহলে এখান থেকে প্রথম দাঁতটা নিচ্ছে। তো নিয়ে দেখেন, এক দাঁতের উপরে যদি একটা ডট থাকে, তাহলে এটা হলো বা, বিকজ বা এর নিচে ডট আছে। আর দেখেন এই সেম দাঁতের নিচে যদি একটা ডট থাকে, দাঁতের উপরে যদি একটা ডট থাকে, তাহলে হবে নুন। দেখেন উপরে ডট, আর এখানে হলো নিচে ডট। এরপরে দেখেন ওই সেম দাঁত যদি উপরে আবার 2টা ডট হয়, তখন এটা হয়ে যায় তা। আর ওই দাঁতের নিচে যদি 2টা ডট থাকে, তখন এটা হয়ে যায় ইয়া, বিকজ দেখেন ইয়া এর নিচে 2টা ডট। আর এর এখানে প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কারণ আরবিতে এক দাঁতের উপরে 3টা ডট হয় না, বরং একটা হরফ পাওয়া যায় যেটা 3 দাঁতের উপর 3টা ডট হয়, কিন্তু এক দাঁতের উপর 3টা ডট হয় না। এই জন্য খেয়াল রাখবেন, এই 5টা হরফ অনেকে এগুলোর মধ্যে গোলমাল করে ফেলে, ইয়াকে তা বানায় ফেলে, তাকে বেশি মানে 4টা হরফের সমস্যা হয়। কেউ ইয়াকে তা বানায়, তাকে ইয়া বানায়, কেউ নুন বানায় দেয়, বাকে বাকে নুন বানায় দেয়। এই জন্য খেয়াল রাখবেন, ওই যে যে দাঁতটা আছে, দাঁতটা তো আমরা সবাই চিনি, এটা নিচে ডট হলে, একটা ডট হলে বা, দুইটা দুইটা ডট হলে ইয়া, উপরে একটা ডট হলে নুন, উপরে 2টা ডট হলে তা। তো যাই হোক, এরপরে দেখেন, এরপর আরো 3টা হরফ আছে সেম, এগুলো হায়ের মাথা দিয়ে হয়। দেখেন আমরা যদি দেখি হা, এই যে হাটা, তো দেখেন এই ছোট্ট এটা হলো হায়ের মাথা। দেখেন হায়ের মাথা দিয়ে 3টা হরফ। এক নম্বর অবভিয়াস, হা তো থাকেই, কারণ হায়ের মাথা দিয়ে 1 নম্বর হা আসে। আর হায়ের মাথা, হায়ের মতো করে আরেকটা হলো খ। এখানেও ডট দিয়ে, দেখেন আরবি হরফ, ম্যাক্সিমাম আরবি হরফের মানে একই স্ট্রাকচার, একই, জাস্ট ওই দুটার মধ্যে পার্থক্য করা হয় হলো ডট দিয়ে। কখনো উপরে ডট হয়, কখনো নিচে ডট হয়, এরকম, কখনো একটা ডট হয়, কখনো 2টা, কখনো 3টা, এমন আর কি। দেখেন শুধুমাত্র মানে উইদাউট এনি ডট হলে এটা হা, হায়ের মাথা, এটার বিশ্লেষণ দরকার নাই। আর উপরে একটা ডট হলে খ, দেখেন খ। আর নিচে একটা ডট হলে জিম। এই হা খ জিমও অনেকে পার্থক্য মানে সমস্যা করে, যেহেতু মানে দেখতে একই রকম, এই জন্য আর কি। তো তাহলে এটাও ইজি। এরপরে দেখেন আমরা যদি উম, পরে দেখি, দেখেন ফা, এই যে দেখেন গোল মাথা দিয়ে 2টা হরফ আসে, একটা হলো কফ, এটা হলো কফ, দেখেন
আর আরেকটা হলো ফা, এটা দেখেন গোল মাথা দিয়ে দেখেন বাকি মানে মানে মূল হরফের বাকি অঙ্গ প্রত্যঙ্গ কেমন সেটা ভিন্ন, কিন্তু এই দুইটাই কিন্তু শুরুটা একই রকম, কথাটা একই রকম, গোল মাথা। তো গোল মাথার উপর যদি ডট একটা থাকে তাহলে ফা, আর গোল মাথার উপর যদি দুইটা ডট থাকে তাহলে হয়ে যায় হলো কফ। এই জন্য এটাও যাতে করে আমাদের সমস্যা না হয়। বাদ বাকি ওই তো বললাম আরবি হরফ গুলো আসলে সহজ, দুইটা হরফ এক রকমের হয়, এক কিসিমের হয়, জাস্ট দুইটার মধ্যে পার্থক্য ডট হওয়া না হওয়া, একটা দুইটা হওয়া এগুলো। এরপরে দেখেন সিন, তিন দাঁত দিয়ে দুইটা হরফ হয়। আমরা যদি দেখি একটা হলো সিন আর একটা হলো শিন, উইদাউট ডট হলো সিন আর তিনটা ডট হলো শিন। এরপরে কাফ, দেখেন কাফ হলো একটা শব্দ যার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, যা হরফ নেই, এই জন্য কাফটা চেনা সহজ। সদ দ দ সে এগুলো আমাদের জাস্ট মানে এই প্রত্যেকটা হরফ মানে এগুলো বিশ্লেষণের দরকার নাই, আপনারা তো জানেনই এই সমস্ত হরফে শুধুমাত্র তার মাথা দিয়ে এগুলাকে চেনা যায় আর কি, যে সদ, সদের মাথা দিয়ে উপরে একটা ডট হলে আরবি হরফেই তো একই রকম, জাস্ট ডট দিয়ে চেঞ্জিং হয় আর কি। এরপরে একটা সমস্যা হয় আমাদের, পর হরফটা দেখেন আইন এবং গয়েন। তো আইন এবং গয়েনের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো, আইন হলো দেখেন কিন্তু যুক্ত হরফ, তারপরে কিন্তু হরফ হলে সে তার হরফের সঙ্গে যুক্ত হয়। আবার আইনের উপরে একটা ডট হলে তাকে গণ হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু হামজা দেখেন, হামজার সাথে অনেক আইনকে মিলিয়ে ফেলে, বিকজ ওই যে হামজাটাও দেখতে হামজার মানে হামজার ফুল বডিতে আইনের মাথার মতো। তো এই জন্য দেখেন হামজাটা যদিও আইনের মতো, কিন্তু হামজা কখনো এককভাবে আসে না, খেয়াল করবেন হামজা এককভাবে আসে কখন, একদম শব্দের শেষ অক্ষর। এটা আমি ক্লাসে বলি নাই, আপনারা রেকর্ড দেখে নিয়েন। আর আইনটা তো স্বাভাবিক অবভিয়াস, এটা তো মানে যে কোনো অক্ষরে আসতে পারে, প্রথম দ্বিতীয় কোনো অক্ষর। আরেকটা বিষয়, আইন হামজা যদি আপনার মানে শেষ অক্ষর ব্যতীত অন্য অক্ষরে আসে, বিশেষ করে প্রথম কিংবা মিডল, তখন হামজাটাকে আলিফের উপর, ওয়াওয়ের উপর বা ইয়ার উপরে নিয়ে আসা হয়। এই জন্য আইন এবং হামজার মধ্যে মানে আদতে কোনো পার্থক্য নাই আর কি। এই জন্য মনে রাখবেন হামজা জাস্ট শেষ অক্ষর হলে সে তার রূপে আসে, আর না হয় সে আলিফের উপরে, আলিফের উপর ভর করে আসে। আর এটা হলো মিম, সহজ মিমের মাথার মতো। আর এটা হলো হা, হার মূল রূপ হলো এটা, এই রূপে আসে, এই রূপে পৌঁছে। আর এটা হলো লাম, দেখেন লামে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। এই হলো লাম, একটু লাঠির মতো করে, আবার লামটা দেখতে আলিফের মতো, তাই না? যেন অনেকে আলিফকে লাম বানায়, লামকে আলিফ বানায়। যেমন দেখেন আমরা যদি এখানে একটু দেখি, মানে এটা সহজ কিন্তু বিষয়টা, দুইটা একটা লম্বা লাঠির মতো, কিন্তু এই লাম, লাম লম্বা লাঠি হলো সে আরেক লামের সাথে যুক্ত হয়। কিন্তু আলিফ দেখেন, আলিফ সে তার বাংলা হরফের সঙ্গে যুক্ত হয়। এই জন্য আপনারা আলিফ আর লামের পার্থক্য এভাবে, যে লম্বা এই হরফটা দেখলে দেখবেন সে তার পরেরটা শব্দ হয়েছে কিনা, যদি সে তার পরেরটার সাথে যুক্ত হয় তাহলে লাম, না হলে আলিফ। আর বাদ বাকি লামটা যদি শেষ অক্ষর হয় কিংবা ওটা যদি স্পেসিফিক আসে তখন তো এইভাবেই আসে। আর এভাবে আসলে আমরা জানতে পারবো। এই জন্য খেয়াল রাখবেন লাম আর আলিফ দেখতে একই রকম, কিন্তু লাম পরেরটার সাথে যুক্ত হয়। যেমন দেখেন লাম লামের সঙ্গে যুক্ত হয়েছে, এরপরে লাম আবার হায়ের সাথে যুক্ত হয়েছে, কিন্তু আলিফ সে কিন্তু প্রথম শব্দ প্রথম অক্ষর হওয়ার পরেও সে লামের সঙ্গে যুক্ত হয়নি। সূত্র এখানে এইটাই পার্থক্য আর কি। এই জন্য এটার মধ্যে কেউ মানে বিভ্রান্ত হবেন না। তাহলে এই গেল আমাদের অর্থাৎ যুক্ত হরফ 20টা। আপনারা অবশ্যই এগুলো নিজের নিজের ভালো করে একটু প্র্যাকটিস করবেন। আর দুইটা হলো ত এবং জ, দেখেন যে দুইটা হরফের কথা আমি বলি নাই, ত এবং জ। দেখেন প্রথমত হলো মুক্ত হরফ, যেগুলো কারোর সাথে যুক্ত হয় না, আবার পূর্ণ স্ট্রাকচারে ইউজ হয়। আর যুক্ত হরফ সে সবার সাথে যুক্ত হয়, কিন্তু সে তার শেষ শব্দের শেষ অক্ষর না হলে সে কারোর সাথে, সরি, সে তার পূর্ণ স্ট্রাকচারে আসে না, বরং ওই যে শর্টলি আসে আর কি, শুধুই আসে। কিন্তু ত এবং র এই দুইটা হরফ একই তো যুক্ত হরফ, আবার কারো আবার এগুলা তার পূর্ণ স্ট্রাকচারে আসে, মানে এগুলা তার শর্ট রূপে আসে না। দেখেন আমরা যদি এখানে একটু দেখি, এই যে মিনাশ শাইতানির রাজিম, এই যে ত দেখেন তনুনের সঙ্গে যুক্ত হয়েছে, তারপরে হলো এটা প্রথম অক্ষর হলেও হয়েছে, অথবা এখানে মিডল অক্ষর তার সাথে ইয়ে যুক্ত হয়েছে। কিন্তু তটা দেখেন, তর পূর্ণ রূপ যেমন তটা তেমনই আসছে, তার মানে হলো এটা মুক্ত হরফ না, তাও এটা তার পূর্ণ স্ট্রাকচারে আসছে। তো যুক্ত হরফের মধ্যে শুধুমাত্র দুইটা ত আর র, এই দুইটা হরফে জাস্ট তার পরের অক্ষরের সাথে যুক্ত হয়েও পূর্ণ স্ট্রাকচারে আসে। আর বাদ বাকি এগুলা এই শর্ট শর্ট ফর্মটা আপনারা একটু কষ্ট করে
মুখস্থ করে নিয়ে মুখস্থ করার বিষয় না, আসলে হিউজ প্র্যাকটিস করলে আপনাদের এটা মাথায় এমনি গেঁথে যাবে ইনশাল্লাহ। এই জন্য সবাই এটা প্র্যাকটিস করবেন, যে হরফ গুলা কোনটা কোনটা হয়েছে একটু ভালো করে আমরা যদি পড়ি, যেমন জিম জিম জিম, তিনটে জিম হয়েছে, এখানে জিমটা পরের কোন অক্ষর শব্দের শেষ অক্ষর হওয়ার কারণে এটা পূর্ণ স্ট্রাকচারে আসছে, আর এই দুইটা একটা যুক্ত হওয়ার কারণে এটা মুক্ত হরফ হিসেবে শর্ট ফর্মে আসছে। এরপরে ফা নুন, রদ র, সিন কফ মিম, কাফ নুন তা, এভাবে। এরপরে দেখেন লাম কফ দাল, দালটা কিন্তু এখানে মুক্ত হরফ, যদিও তারপরে কোনো শব্দ নাই, তারপরেও এটা মুক্ত হরফ। এরপরে বা যা, যাটাও মুক্ত হরফ। জিম জাল, জালটাও এখানে মুক্ত হরফ। ভালোভাবে আমরা একটু প্র্যাকটিস করবো, লামটাকে একটু প্র্যাকটিস করি। দেখেন আইন লাম মিম। আচ্ছা, তো এভাবে আর কি, আইন লাম মিম, আইন মিম লাম। দেখেন লাম যদি আবার শেষক করে আসে তাহলে এভাবে আসে। তো এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ এই ক্লাসটা, যদিও মানে স্পিচ স্কিলের মধ্যে মানে স্পিচ একটু সমস্যা হয়েছে, ভালো করে বুঝতে পারি না আমি, তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেহেতু আমাদের কোর্সটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্র্যাকটিসের উপরে। আর সবাই ইনশাল্লাহ ক্লাসে জয়েন হওয়ার ট্রাই করবেন, কারণ ক্লাসে আমরা সবকিছু প্র্যাকটিক্যালি পড়াই ইনশাল্লাহ। তো তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো। আর আমাদের একটা হোমওয়ার্ক, সেটা হলো আমরা সূরাতুল ফাতিহা আমরা মেল ফিমেল গ্রুপে দিয়ে দিব। তো সূরা ফাতিহা দেখে আপনারা, সূরা ফাতিহা উচ্চারণ না, ফাতিহার মধ্যে কয়টা হরফ আছে, কোনটা যুক্ত হরফ হয়েছে, কোনটা মুক্ত হরফ হয়েছে, আপনারা এই পার্থক্যটা করবেন নিজেরা নিজেরা। তাহলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।